আসসালামু আলাইকুম। আমার যেহেতু শখের ঘোড়া তাই গাড়িটাও একটু শৌখিন ও ব্যতিক্রম হওয়া দরকার। এগুলো ইন্ডিয়া বা পাকিস্তানে সচরাচর দেখা গেলেও বাংলাদেশে এমন গাড়ি আছে কিনা আমার জানা নাই। কারণ আমাদের দেশে ঘোড়ার গাড়িগুলো সাধারণত মাল টানাকে উদ্দেশ্য করেই তৈরি করা হয়, কিন্তু আমাদের ব্যাপারটা বরাবরই ভিন্ন। তাই প্রায় 2 সপ্তাহ ধরে ধীরে ধীরে এই গাড়িটা তৈরি করা হচ্ছে। এ ধরনের একটা গাড়ি তৈরি করতে কি কি জিনিসপত্রের প্রয়োজন এবং গাড়ি তৈরির পূর্ণাঙ্গ পদ্ধতি, খরচের হিসাব আর আমাদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এগুলো হচ্ছে অটো গাড়ির চাকা বা ডিস। প্রথমে অটো রিপেয়ারিং এর দোকান থেকে টায়ার টিউব সহ এই 2টা চাকার সম্পূর্ণ সেট নিয়ে নিলাম। এরপর চাকা দুটোর মাঝখানে এই রডটা সেট করতে হবে। অটো গাড়ির এই রডটাকে মনে হয় ডিফেন্সিয়াল বলে, যেটা অনেক ভারী আর দামও অনেক বেশি। তাই মেকারের দোকান থেকে ভ্যান গাড়ির পুরনো এই ডিফেন্সিয়ালটা নিয়ে সোজা চলে আসলাম লেদে। কারণ অটোর ডিফেন্সিয়ালের হাফসে যে বেয়ারিং ব্যবহার করা হয়, ভ্যান গাড়ির এই ডিফেন্সিয়ালে সেই বেয়ারিং গুলো সেট হবে না। এজন্যই মূলত লেদে আসা। লেদের কাজগুলো সাধারণত খুব সূক্ষ্ম আর ধৈর্য নিয়ে করতে হয়। দাদা খুব মনোযোগ সহকারে কাজটা করে দিয়েছে। আমরা খুব সহজেই চাকা দুটোকে দাঁড় করাতে পারলাম। এবার এই ডিফেন্সিয়ালটার উপরে শকআপ লাগাতে হবে, কিন্তু আমরা যেহেতু শকআপ লাগাবো না, তাই 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি এরকম দুটো লোহার পাতি দুপাশে লাগিয়ে শকআপের কাজটা সেরে ফেললাম। শকআপের উপরে 1.5 ফিট লম্বা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দুটো পাতি এমন ভাবে বসানো থাকবে। এই পাতি দুটির উপরেই মূলত গাড়ির ফ্রেম বসবে। প্রথমে কাঠের তৈরি ফ্রেম বানানোর পরিকল্পনা ছিল, তাই এখানে নাট বোল্ট দেওয়ার জন্য দুটো ছিদ্র করে নিলাম। ফ্রেম বানাতে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাঠের উপর তক্তা বসাতে হবে। আমরা যেহেতু ছোট গাড়ি বানাচ্ছি, তাই এতটুকু জায়গায় এত মোটা কাঠ দিলে দেখতে একটু বেশি হিজিবিজি লাগবে। পরে সিদ্ধান্ত নিলাম 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি পাতি দিয়েই ফ্রেমটা তৈরি করব এবং ফ্রেমের মধ্যে তক্তা বিছিয়ে দিব। এতে করে গাড়িটা অনেক বেশি শক্তিশালী হবে। সেই সাথে কাঠের ফ্রেমের থেকেও লোহার এই ফ্রেম ওজনে কম হবে আশা করা যায়। ফ্রেমের উপর এই 4টা খুঁটি দেওয়ার বিশেষ একটা কারণ আছে, যা পরবর্তীতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ফ্রেম তৈরির কাজ শেষ। এবার যেতে হবে কাঠমিস্ত্রির কাছে। 1 ইঞ্চি মোটা এই কাঠ বা তক্তাগুলো মেহগনি গাছের। এগুলো আমাদের বাড়িতেই ছিল, তাই কিনতে হয়নি। তক্তাগুলোকে সুন্দরভাবে ফিনিশিং করে নিয়ে লোহার ফ্রেমের মধ্যে ভালোভাবে সেট করে নিলাম। নিচে 3টা বাতি বা কাঠ দেয়া আছে, যার সাথে এই তক্তাগুলোকে গজাল দিয়ে একেবারে ফিক্সড করে আটকে দেওয়া হলো। এবার মোটামুটি গাড়ি গাড়ি একটা ভাব চলে এসেছে। গাড়িটাকে ঘোড়ার পিঠে ভালোভাবে বসানোর জন্য একটা লোহার বাঁকানো ব্যান প্রয়োজন। আমরা ধান ভাঙা মিল থেকে পুরনো এই ব্লেডটা নিয়ে এসেছি। এগুলো পাকা লোহা, তাই অনেক শক্তিশালী হয় এবং এটা দিয়ে ঘোড়ার গাড়ির ব্যান তৈরি করলে দেখতেও অনেক সুন্দর দেখা যায়। ব্লেডটাকে কামারের দোকান থেকে সুন্দরভাবে মডিফাই করে নিতে হবে। আমি দীর্ঘ সময় দিয়ে এই কাজটা করেছি, কারণ এই জিনিসটাই ঘোড়ার উপরে থাকবে এবং গাড়ির সাথে ঘোড়ার সম্পর্ককে ঠিক রাখবে। সুতরাং এই জিনিসটা যদি সুন্দর না হয়, তাহলে ঘোড়ার পিঠে যে জায়গায় এই ব্যান্ডটা বসে থাকবে সেই জায়গায় আঁচড় বা ছাল যেতে পারে, অথবা এই ব্যান্ডটা যদি সুন্দর না হয় তাহলে ঘোড়া তার পিঠে ব্যথা পাবে। যার জন্য এই ব্যানের মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ঘোড়ার মাপ নিয়ে গাড়ির দুপাশে দুটো বাঁশ লাগানো হয়েছে, ঘোড়ার গাড়িতে যেমনটা লাগানো হয় আর। বাঁশের মাথায় এরকম শক্তিশালী 2টি চামড়ার বেল বা ফিতা শক্তভাবে বেঁধে নিতে হবে। যদিও অনেকে এখানে গাড়ির পুরনো টায়ার ব্যবহার করে, কিন্তু আমরা কাঠ ফাড়ানো মিল থেকে পুরনো এই বেলটা নিয়ে এসেছি। এটা টায়ারের থেকেও শক্তিশালী হবে মনে হচ্ছে। বেলটার মাঝখানে মাপ মতো কেটে নিয়ে কামারের দোকান থেকে তৈরি করে আনা ব্যান্ডটার 2 মাথা বেলের সাথে ভালোভাবে নাট বল্টু দিয়ে শক্ত করে আটকে দিলাম। এই জায়গাটা যেহেতু ঘোড়ার ঘাড়ের সাথে লেগে থাকবে, তাই এখানে কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছি, যাতে করে ঘোড়া বেশি একটা ব্যথা না পায়। গলার মালাটা তৈরি করেছি প্লাস্টিকের সারের বস্তা দিয়ে। বাঁশের সাথে ঘোড়ার নিচ দিয়ে আরেকটা বেল পরিয়ে দিতে হয়, যেটার বিকল্প হিসেবে আপাতত মোটরের এই পাইপগুলো ব্যবহার করেছি। এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই, সেই সাথে নরমও আছে। শক্তভাবে চাপ দিয়ে বাঁধলেও ঘোড়া তেমন একটা ব্যথা পাবে না। কিন্তু কে শোনে কার কথা, ছায়া কিছুতেই গাড়ি নিতে রাজি নয়। প্রথমে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলাম। পরে একবার একা একা চেষ্টা করতে গিয়ে এই অবস্থা। তারও কয়েকদিন পর যখন গাড়ি নিয়ে হাঁটার অভ্যাস হলো, তখন আমি নিজে একটু একটু করে গাড়িতে চড়া শুরু করলাম। দুপুরবেলা রাস্তা ফাঁকা, গাড়ি নিয়ে বের হলাম ঘাস কাটতে। রাস্তায় ওঠার পরে সে ঘাসবাড়ির দিকে না গিয়ে বাজারের দিকে যাচ্ছিল। যেই না রাগ হয়েছি, অমনি দিছে দৌড়। চোখের পলকে মসজিদের সামনে দিয়ে আমাদের বাড়িতে ঢোকার প্রথম রাস্তাটায় নেমে আবার দৌড়। এক দৌড়ে এখানে এই চিপায়। গাড়ি থেকে নামার কোনো সময় বা সুযোগ পাই নাই, তাই আল্লাহ ভরসা করে বসেই ছিলাম। ভাগ্য ভালো, এই চিপাতে এসে গাড়িটা আটকে গেছে। পুকুরে পড়ে গেলে বা অন্য গাড়ির সাথে লেগে গেলে মারাত্মক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। হাঁটুতে হালকা একটু আঁচড় লেগেছে, এছাড়া তেমন বড় কোনো সমস্যা হয় নাই। আল্লাহ পাক দয়া করে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ঘটনার পর ওকে গাছের সাথে বেঁধে ইচ্ছামতো উত্তম মাধ্যম দিয়েছি। সারাদিন খাবারও দেই নাই, শাস্তিটা ভালোই হয়েছে। তারপর থেকে প্রতিদিন ঘাস নিয়ে আসা যাওয়া করছে, তেমন কোনো বড় ধরনের ঝামেলা ছাড়াই। তবে রাস্তায় চাকার মাপ বা সাইড একটু কম বোঝে, এছাড়া আপাতত সবকিছু ঠিক আছে। আমার যেহেতু গাড়ি বানানোর কোনো ধরনের অভিজ্ঞতা ছিল না, গাড়িটা সঠিকভাবে বানাতে পারবো কিনা সেটা একটা ব্যাপার ছিল। সেই সাথে ঘোড়াও নতুন, এতদিন সে বসে বসে খেয়েছে। গাড়ির ব্যাপারে আগে পরে তাকে কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় নাই, তাই সে সঠিকভাবে গাড়িটা চালাতে পারে নাকি এদিক ওদিক ফেলে দিয়ে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটায়, এটা নিয়ে আগে থেকেই চিন্তিত ছিলাম। আর এজন্যই প্রথম অবস্থায় পুরনো যন্ত্রাংশগুলো দিয়ে আমরা এই গাড়িটা তৈরি করেছি। তবে রং করা সহ মডিফাই করার আরো কিছু কাজ এখনো বাকি আছে। ছায়া যখন রাস্তায় পুরোপুরি হাঁটাচলা করতে শিখে যাবে, তখন রং সহ মডিফাই এর বাকি কাজগুলো করা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই কামনায়। আল্লাহ হাফেজ।